আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ইতিমধ্যে সাইকেল ওয়ানের মোশন চ্যাপ্টারের উপরে 4টি ক্লাস কমপ্লিট করেছি। আজকে হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস। এবং তোমরা জানো যে আমরা 2, 3, 4 বিগত 3টা ক্লাস, প্রথম ক্লাসটা ছিল সম্পূর্ণ বেসিক এবং সূত্র। তার পরবর্তীতে 3টা ক্লাস গাণিতিক সমস্যার উপরে করছি। যেহেতু বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা এবং সেগুলো কিভাবে তোমরা নমুনা চিত্র আঁকাতে পারো, সেখান থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা সেগুলো সমাধান করবা, প্রত্যেকটা গাইডলাইন আমরা 2, 3, 4-এ দিয়েছি। সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস এবং এখানেও আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। ঠিক আছে? তো আমরা এখানে যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করছি, এগুলো কমপ্লিট করলে তোমরা মূলত এখান থেকেই সৃজনশীল প্রশ্নের সমাধান করতে শিখবা। তো পরবর্তীতে যেভাবে আমরা কথা দিয়েছি যে শেষে আমরা সৃজনশীলের উপরেও ডেডিকেটেড ক্লাস রাখবো। ইনশাল্লাহ অবশ্যই আমরা সেটি রাখবো। তো চলো আমরা আজকে আমাদের 5 নম্বর ক্লাস শুরু করি। তো সবাই রেডি হও। ওকে। সো আজকে আমাদের শুরু হবে 27 নম্বর ম্যাথ থেকে। তো 27 নম্বর ম্যাথে কি বলছে যে দুটি গাড়ি যথাক্রমে 12 ও 10 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে যাত্রা শুরু করলো। যাত্রার শুরুতে গাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব ছিল 1.10 কিলোমিটার। যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটি মিলিত হবে? তো বেসিক্যালি আমাদের কি বলছে, ধরো এই যদি একটা গাড়ি হয়, সরি কালারটা একটু চেঞ্জ করি। ওকে, ধরো এইটা হচ্ছে যে আমাদের প্রথম গাড়ি, পরস্পর বিপরীত দিক থেকে। তার মানে প্রথম গাড়িটা যদি আমার বাম থেকে ডান দিকে যায়, এখানে যদি আমার দ্বিতীয় গাড়ি থাকে তাহলে সে আসবে ডান থেকে বাম দিকে। ঠিক আছে, পরস্পর বিপরীত দিকে। প্রথম গাড়ির বেগ দেওয়া আছে আমাদের 12 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় গাড়ির বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এবং প্রথম গাড়ি যদি এ বিন্দু থেকে আসে, দ্বিতীয় গাড়ি যদি বি বিন্দু থেকে আসে, তাহলে এই যে এ এবং বি এর মধ্যবর্তী যে দূরত্ব তা দেওয়া আছে আমাদের 1.10 কিলোমিটার। একে যদি মিটারে করি তাহলে 1000 দিয়ে গুণ করবা, তাহলে আসবে আমাদের 1100 মিটার। এই হচ্ছে উদ্দীপক। যখন বলছে যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটি মিলিত হবে, তো আমরা একটা পোর্শন ধরে নিই এখানে। ধরি যে এই পজিশনে এসে, ঠিক আছে, এই যে এই পজিশন মানে সি বিন্দুতে এসে গাড়ি দুটি পরস্পরের সাথে মিলিত হবে। আমরা জানি না এ থেকে সি এর দূরত্ব কত বা বি থেকে সি এর দূরত্ব জানি, ঠিক আছে। তো এটা যেহেতু আমাদের প্রথম গাড়ি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়ি। আমরা তাহলে এখান থেকে ধরতে পারি যে এসি যে অংশটা, এটা হচ্ছে প্রথম গাড়ি অতিক্রম করবে। প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব সে S1। একইভাবে দ্বিতীয় গাড়ি অতিক্রম করবে এই বিসি দূরত্ব, ধরে ওইটা হচ্ছে S2। তাহলে প্রথম গাড়ির দূরত্ব আর দ্বিতীয় গাড়ির দূরত্ব, এই দুইটা সর্বমোট এই 1100 মিটার দূরত্ব অতিক্রম করবে, তাই তো? যদি বি থেকে সি পর্যন্ত এই পর্যন্ত আসে, এই পজিশন পর্যন্ত আসে, তাহলে বি অবস্থান থেকে দ্বিতীয় গাড়ি আসছে এই পর্যন্ত, আর এই অবস্থান থেকে প্রথম গাড়ি আসছে এই পর্যন্ত। তাহলে তাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব হবে তাদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু এখানে ত্বরণের কোনো কথা বলা নেই, তার মানে আমরা ধরে নেব যে গাড়ি দুটি সমবেগে চলছে। ঠিক আছে, যদি সমবেগে না চলে তাহলে প্রশ্নে তোমার ত্বরণের কথা উল্লেখ থাকবে। আর যদি ত্বরণ উল্লেখ না থাকে আমরা সরাসরি সমবেগ হিসাব করব। যদি না অন্য কোনো হিন্ট দেওয়া থাকে যে সেখানে বল প্রয়োগ করা হয়েছে, কি বেগের মান আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে কি হ্রাস পেয়েছে, এগুলো যদি কোনো কিছু বলা না থাকে তাহলে বস্তু সমবেগে চলছে। ওকে, তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি যে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল টু V1 T।
টি এর মান কিন্তু এখানে আবার 1 হবে না। কারণ যে সময়তে এ থেকে সি পর্যন্ত পৌঁছায়ছে, সে একই সময়ে বি থেকে সি পর্যন্ত আসবে দ্বিতীয় গাড়ি। কারণ কোনো গাড়ি তো আর থেমে থাকছে না। তাই তো? আচ্ছা। তাহলে আমরা এখানে জাস্ট মান বসায় দিই। তাহলে 12 টি। এটা ধরি আমরা 1 নম্বর। তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি হবে? S2 ইকুয়াল টু V2 ইন্টু টি। V2 এর মান দেওয়া আছে 10 ইন্টু টি। একে আমরা দিই 2 নম্বর। তাহলে এই দুইটা যদি যোগ করি, যে শর্ত মতে S1 প্লাস S2 ইকুয়াল টু মধ্যবর্তী টোটাল দূরত্ব 1100 মিটার। তাহলে S1 এর মান দেওয়া আছে 12 টি, S2 এর মান দেওয়া আছে 10 টি, 1100। তাহলে আমাদের আসছে কত? 22 টি ইকুয়াল টু 1100। 22 ওই পাশে গেলে হবে ভাগ। তাহলে আমরা পাচ্ছি 1100 ভাগ 22। কত আসছে? 50 সেকেন্ড। তাহলে 50 সেকেন্ড পরে গাড়ি দ্বয় পরস্পরের সাথে মিলিত হবে। ঠিক আছে, খুবই সহজ একটা অঙ্ক। ওকে, আশা করি তোমরা বুঝেছো। তো আমরা পরবর্তী অঙ্কে যাই। 28 নম্বর বলছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে চলমান একটি ট্রাকের 80 মিটার পিছন থেকে একটি প্রাইভেট কার 21 মিটার/সেকেন্ড সমবেগে একই দিকে চলছে। চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করে? সো মোটামুটি ভালো ইনফরমেশন দেওয়া আছে। প্রশ্ন পড়ে একটু ঝামেলা হচ্ছে হয়তো বা তোমাদের। যদি ঝামেলা হয় ডিরেক্টলি নমুনা চিত্রে চলে যাবে। তাহলে আগে আমরা দেখি 2 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে। ওকে, কি চলছে? একটা ট্রাক চলছে। ধরে নিই এটা হচ্ছে আমাদের একটা ট্রাক। আচ্ছা, একটি ট্রাকের 80 মিটার পিছন থেকে ট্রাকটাকে সামনে আঁকাই, যেহেতু ট্রাকের পিছনে আরেকটা গাড়ি চলছে। ওকে, এই ধরো হচ্ছে যে আমাদের ট্রাক। ওকে, ট্রাকটা কিভাবে চলছে? স্থির অবস্থান থেকে। তার মানে আদি বেগ হচ্ছে যে 0, যেহেতু সে স্থির অবস্থান থেকে চলা শুরু করেছে। ত্বরণ দেওয়া আছে a ইকুয়াল টু 2 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে। সুষম ত্বরণ। আচ্ছা, যেহেতু ত্বরণের মান লিখেছি, এখানে সুষম ত্বরণ আর না লিখি, পরবর্তীতে আগাইতে সুবিধা হবে। ওকে, সো এই ট্রাকের থেকে পিছনের দিকে আরেকটা গাড়ি চলছে, প্রাইভেট কার চলছে। এবং কত মিটার পিছন থেকে? 80 মিটার পিছন থেকে। কিভাবে চলছে? সমবেগে চলছে। এখানে লিখে রাখি, ট্রাক চলছিল সম ত্বরণে। আচ্ছা, গাড়ির ক্ষেত্রে বেগের মান কত দেওয়া আছে? 21 মিটার/সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাক যেহেতু 0 থেকে শুরু করছে বেগ, তার মানে ওর সামনে বেগের মান আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। কিন্তু কারের গতি যেহেতু আগের থেকে বেশি, তাহলে খুব বড় একটা সম্ভাবনা আছে কি এই কার ট্রাকটাকে অতিক্রম করে সামনে চলে যাবে। আবার ট্রাকের বেগ যেহেতু আস্তে আস্তে বাড়তেই থাকছে, তাহলে ট্রাকের বেগ এক সময় এত বেশি হয়ে যাবে যে ট্রাকটা আবার কারকে অতিক্রম করে চলে যেতে পারে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যখনই আমাদেরকে বলবে যে দুইটা গাড়ি হোক, দুইটা বস্তু হোক, যাই হোক না কেন, তারা চলার পথে পরস্পরকে কতবার অতিক্রম করবে, এই ক্ষেত্রে মূলত আমরা সময়ের বের করব, যে তারা ধরে নেব যে টি সময়তে তারা পরস্পরের সাথে মিলিত হবে। এখন টি এর সময়ের যতগুলো বাস্তব মান আসবে, তারা ততবার অতিক্রম করবে। যদি দুইটা বাস্তব মান আসে, তাহলে দুইবার অতিক্রম করবে। যদি একটা বাস্তব মান আসে, তাহলে একবার অতিক্রম করবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ধরি যে এখানে আরেকটা পজিশন তো বিবেচনা করি। আচ্ছা, একে দিই আমরা এ বিন্দু, এটা দিই বি বিন্দু, একে দিই সি বিন্দু। আমরা ধরি যে সি বিন্দুতে এসে পরস্পরের সাথে মিলিত হবে। ঠিক আছে, ওকে। এখন তাহলে দুইটার ক্ষেত্রে আমরা দুইটা সমীকরণ নির্ণয় করি। প্রথমে লিখি প্রাইভেট কারের ক্ষেত্রে প্রাইভেট
কারের ক্ষেত্রে কি কি লেখা যাবে? যেহেতু সমবেগে যাচ্ছে, ধরে নেওয়া হচ্ছে যে এসসি দেবো, আচ্ছা এসপি দিই, আপাতত কিছু ঝামেলা করার দরকার নেই, S1 দিই, S1 ইকুয়াল টু ভি টি। টি এর মান কিন্তু এবারও উভয়ের ক্ষেত্রে সমান হবে, একই থাকবে। আচ্ছা, তাহলে ভি এর মান দেওয়া আছে 21, তাহলে S1 ইকুয়াল টু 21 টি, 1 নম্বর সমীকরণ। ট্রাকের ক্ষেত্রে ট্রাক চলছে যেহেতু সমতরণে, পাশে লিখে দেবো, হ্যাঁ, যে কোনটা কিভাবে চলছে, যে প্রাইভেট কারটি সমবেগে চলছে, ট্রাক চলছে সমতরণে। সমতরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য যেহেতু ত্বরণ দেওয়া আছে, সময় আছে, আদিবেগ আছে, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর মান 0, এই অংশটা যাচ্ছে 0 হয়ে, তাহলে হাফ ইন্টু এর ভ্যালু দেওয়া আছে 2 ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পাচ্ছি কি S2 ইকুয়াল টু টি স্কোয়ার, 2 আর 2 কাটা, একে আমরা দিই 2 নম্বর সমীকরণ। ওকে, আচ্ছা। এখন আমাদের দরকার হচ্ছে যে কিসের মান? টি এর মান। তো আমরা চাইবো হচ্ছে যে এখানে S1 আর S2 টাকে অ্যাভয়েড করতে। এখন S1 আর S2 তো কোনো সম্পর্ক আমাদের সরাসরি দেওয়া নেই, কিন্তু আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, এই যে নমুনা চিত্র যা আঁকাইছে, এখান থেকে কিন্তু আমরা একটা সমীকরণ বানাইতে পারি। কিভাবে দেখো তো? ট্রাকটা সি বিন্দুতে পৌঁছানোর জন্য এই বি বিন্দু থেকে সিতে গেছে, সেই অতিক্রান্ত দূরত্ব আমরা ধরেছি S2, এটা হচ্ছে S2। কার এ থেকে সি বিন্দুতে যাওয়ার জন্য কারটা যাচ্ছে এ থেকে সি বিন্দু, তাই তো? আর একই সমস্যা, কালার চেঞ্জ করে দিই, এ থেকে সি। ঠিক আছে, তাহলে এই যে পুরো অংশটা আমরা ধরেছি হচ্ছে S1, তাহলে S1 আর S2 এর মধ্যে সম্পর্ক কি হবে বলো? আমরা যদি টোটাল S1 থেকে এই যে S2 এর ভ্যালুটা যদি বাদ দিই, তাহলে আমরা পাবো এই অংশটা, এই যে এই অংশটা পাবো না? একটু ভালো করে খেয়াল করবো, হ্যাঁ। ঠিক আছে, আমরা যদি টোটাল S1 থেকে এই অংশটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কোন অংশ পাবো আমরা? এবি অংশ পাবো। তোমাদেরকে আমি এবিসি দিয়ে আগে একটু বোঝাই নিই। তো আমার আছে হচ্ছে যে এবি, এ সি, তো এই যে এ সি, এই টোটাল এসি সমান আমি এই যে দুইটা আলাদা আলাদা খণ্ড আকারে লিখতে পারি, এবি প্লাস বিসি। তো এসি বলতে কার দূরত্ব? এই এ থেকে সি এর দূরত্ব, তাই তো? যা হচ্ছে প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব, যাকে আমরা ধরেছি এই যে S1, এসি জায়গায় আমরা লিখতে পারবো S1। ওকে, আচ্ছা। এবি বলতে আছে এই অংশটুকু, এই অংশের দূরত্ব কত দেওয়া আছে দেখো তো? ওই যে 80 মিটার পিছনে ছিল, সে 80, এবির মান হচ্ছে এখানে 80, 80। বিসি বলতে এখান থেকে এ অংশ, যা হচ্ছে ট্রাকের অতিক্রান্ত দূরত্ব, যাকে আমরা ধরেছি এস। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? S1 ইকুয়াল টু 80 প্লাস S2। এইবার এখানে S1 আর S2 এর ভ্যালু বসায় দিতে পারো। এখন কথা হচ্ছে, তোমরা তো পরীক্ষার সময় নমুনা চিত্র নাও আঁকাতে পারো, তখন শর্টকাটে কিভাবে করবে? দেখো, ঠিক আছে, শর্টকাটে এটা একভাবে চিন্তা করতে পারো যে এখানে S1 পিছনে না, তাই তো? S1 কে সে যতটুকু দূরত্ব পিছনে আছে, ততটুকু দূরত্ব তাকে বেশি অতিক্রম করা লাগবে S2 এর সমান হওয়ার জন্য। তাহলে S2 এর সাথে আমরা এই যে 80 যোগ করে দিচ্ছি। ঠিক আছে, আর এভাবে চিন্তা করতে পারো যে যে সামনে থাকবে তার সাথে যোগ, যতটুকু সামনে আছে
সেই মানটা যোগ। দেখো 80 মিটার সামনে ছিল, 80 যোগ করেছি। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, S1 মাইনাস 80 ইকুয়াল টু S2, প্লাস 80 ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে। তাহলে S1 পিছনে ছিল, তাহলে যে পিছনে থাকবে তার থেকে বিয়োগ, অথবা যে সামনে থাকবে তার সাথে যোগ, যে কোনো একটা মনে রাখতে পারো। ঠিক আছে? Okay, আমরা এই অংশটুকু বাদ দিয়ে দিই। তাহলে এবার আমরা মান বসাই। S1 এর ভ্যালু পাইছি আমরা 21t 80, প্লাস S2 পাইছি t²। সবগুলোকে এক পাশে নিয়ে আমরা t² মাইনাস 21t প্লাস 80 ইকুয়াল টু 0। 5 × 80, 80কে যদি ভাঙা হয় 16 আর 5 দ্বারা, -5 -16, তাহলে আসবে না -21 আর 5 × 80, সেই দুটা দ্বারা ভাঙলে হয়ে যাচ্ছে মিডিল টার্ম। ঠিক আছে? ফিজিক্স করাইতে যখন ম্যাথ না বোঝাই, মানে ম্যাথের ফান্ডামেন্টাল জিনিসগুলো না বোঝাইতে চাই এখন, যেহেতু এগুলো তোমরা অলরেডি ক্লাস 8-এ তো শিখছো, তাহলে t² মাইনাস 16t মাইনাস 5t প্লাস 80 ইকুয়াল টু 0। টি কমন নিই আমরা, তাহলে t মাইনাস 16, এখানে -5 কমন যাচ্ছে, t মাইনাস 16, এখানেও আছে t মাইনাস 16, এখানেও আছে t মাইনাস 16, তাহলে আমরা নেব t মাইনাস 16। যদি কমন নিই, তাহলে প্রথম অংশ আমাদের থাকছে t, পরে থাকছে -5 ইকুয়াল টু 0। হয় t মাইনাস 16 ইকুয়াল টু 0, অথবা t মাইনাস 5 ইকুয়াল টু 0 হবে। তারপরে যে সমীকরণটার মান 0 হওয়া সম্ভব। তাহলে -16 এর পাশে গেলে +16, -5 এর পাশে গেলে +5। যেহেতু এখানে আমাদের t এর ভ্যালু কয়টা আসছে, দুইটা আসছে, এবং দুইটা মানে কিন্তু এখানে গ্রহণযোগ্য। দেখো 16 এবং 5 দুইটাই ধনাত্মক সংখ্যা, আর t এর ক্ষেত্রে শুধুমাত্র ধনাত্মক ভ্যালুটাই আমরা এখানে গ্রহণ করতে পারবো। যদি কখনো ঋণাত্মক আসে, তাহলে দেখবা যে এই ভ্যালুটি গ্রহণযোগ্য নয়। ওকে, যেহেতু দুইটা মান আসছে, তাহলে কতবার অতিক্রম করবে? 2 বার অতিক্রম করবে, এবং প্রথমে অতিক্রম করবে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডে কে অতিক্রম করবে জানো? প্রাইভেট কার ট্রাককে অতিক্রম করে। আর 16 সেকেন্ড পরে ট্রাক আবার প্রাইভেট কারকে অতিক্রম করে। বোঝা গেছে? আচ্ছা, তার উত্তর আছে 2 বার অতিক্রম করে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে যখনই আমাদের বলবে যে দুইটা বস্তু বা দুইটা গাড়ি পরস্পরকে কতবার অতিক্রম করবে, তখনই আমরা কি করব? দুইটার থেকে দুইটা আলাদা আলাদা সমীকরণ নিয়ে নেব। ওকে, এরপরে আমরা দেখব যে এদের মাঝখানে যেহেতু দূরত্বের একটা সম্পর্ক বানানো যায় কিনা। এই যে এখানে যেভাবে বানাইছি, এখানে লিখতে পারো যে শর্ত মতে। তো শর্টকাটে মনে রাখবা যে যে পিছনে থাকবে তার থেকে বিয়োগ হবে, অথবা যে সামনে থাকবে তার সাথে যোগ হবে। আর বেসিক তো অ্যাকচুয়ালি বুঝাই দিচ্ছি কিভাবে কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, তারপরে মান বসাবা, মান বসে ওখান থেকে টি এর মান বের করবা, করলে হয়ে গেল আর কি। তাহলে পরবর্তী অঙ্কে যাই। দেখো 29 নম্বরে বলছে কি, যে এম ভরে দুইটি গাড়ি যথাক্রমে 6 মিটার পার সেকেন্ড এবং 9 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে একই সময়ে গন্তব্যস্থলে পৌঁছালো। গাড়ি দুটির ত্বরণ যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড হলে গাড়ি দুটি কত সময়ে গন্তব্যস্থলে পৌঁছাবে? তাহলে এম ভরের দুইটি গাড়ি, দুইটারে ভর এক, যেহেতু এখানে আমাদের ভর লাগছে না, ধর এ হচ্ছে একটা গাড়ি, এ হচ্ছে আরেকটা গাড়ি। Okay? তো একজন যাচ্ছে হচ্ছে যে বেগের মান 6 মিটার পার সেকেন্ড, আরেকজনের বেগের মান হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। একই সময়ে গন্তব্যস্থলে পৌঁছায়, দুইটি গাড়ি একই জায়গা থেকে শুরু করছে। আবার ধরে নি এইটা হচ্ছে যে তাদের গন্তব্যস্থল। সো এই জায়গায় তাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে তাদের সময় লাগছে একই। তো ধরে নিই আমরা তাদের সময় লাগছে t সেকেন্ড। ঠিক আছে? তো গাড়ি দুইটি ত্বরণও দেওয়া আছে। প্রথম গাড়ির ত্বরণ হচ্ছে যে 5,
মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্বিতীয় গাড়ি ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে দুইটা গাড়ি যেহেতু একই জায়গা থেকে শুরু করে একই স্থানে পৌঁছাচ্ছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব সমান। এখানেও দূরত্ব এস, এখানেও দূরত্ব এস, বা বলতে পারো S1 ইকুয়াল টু এস, S2 ইকুয়াল টু এস। ঠিক আছে, ওকে। এবার গাড়ি দুইটি কত সময় গন্তব্যস্থলে পৌঁছাবে, টি এর মান বের করতে হবে। তো সেম একইভাবে প্রথম গাড়ির ক্ষেত্রে S1 ইকুয়াল টু U1 প্লাস হাফ A1 টি স্কোয়ার। S1 ইকুয়াল টু ইউ এর ভ্যালু কিন্তু আছে, এবার স্থির অবস্থান থেকে কিন্তু যাত্রা শুরু করেনি। কত দেওয়া আছে প্রথম গাড়ির ক্ষেত্রে? 6। 6 T1 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু দেওয়া আছে 5 টি স্কোয়ার। লিখে দিলাম আমরা 1 নাম্বার। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে S2, মান বসাও এবার এখানে। 9 T2 প্লাস এর ভ্যালু দেওয়া আছে 3 বাই 9 টি স্কোয়ার। ওকে, যদি কাটাকাটি করি তাহলে আসবে 9 T2 প্লাস 1/3 টি স্কোয়ার। একে আমরা দিয়ে হচ্ছে যে 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2-এ আমরা যে S1 আর S2 নির্ণয় করেছি, এই দুইটা দূরত্ব তো সমান না? আমরা এখানে লিখতে পারি শর্ত মতে S1 ইকুয়াল টু এস। S1 এর থেকে পাইছি আমরা 6T1 প্লাস 5/2 টি স্কোয়ার। আর এখানে পাইছি হচ্ছে আমরা 9T2 প্লাস 1/3। সবগুলোকে এক পাশে নিয়ে আসি। টি স্কোয়ার যদি এই পাশে নিয়ে আসে তাহলে 5/2 টি স্কোয়ার মাইনাস 1/3 টি স্কোয়ার। এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হলো। ওকে, আর এখানে আমাদের আছে 6T1 প্লাস 9T2 এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে, সরি এখানে T1 T2 দেওয়ার তো দরকার নেই, সময় যেহেতু একই লাগবে, দুঃখিত। 6T মাইনাস 9T ইকুয়াল টু 0। এবার আমাদের কাজ হবে কি, এটাকে সমাধান করা। আগে বিয়োগ করি, তাহলে লসাগু হবে হচ্ছে আমাদের 6, 15 মাইনাস 2 ইন্টু টি স্কোয়ার। কি করেছি? তো যদি না বুঝে থাকো তাহলে টি স্কোয়ারটা কমন নাও, নিয়ে লিখেই থাকবে 5/2 মাইনাস 1/3। তো এই যে মাঝখানের অংশটা আমরা ভগ্নাংশের বিয়োগ যেহেতু আছে ভগ্নাংশে বিয়োগ করেছি। লসাগু হয়েছে আমাদের 3×6, 2 দিয়ে 6কে ভাগ করছি 3, ওই ভাগফল আবার এই লবের সাথে গুণ হবে। 3 গুণ 5 ইকুয়াল 15 মাইনাস 3 2 6, তাহলে 2 গুণ হলো 1 এর সাথে। ঠিক আছে, ঠিক আছে, এগুলো তো বাচ্চাদের জিনিস। ওকে, এবার দেখো 6T মাইনাস 9 × T, তাহলে আমার এখানে থাকছে মাইনাস 3T ইকুয়াল টু 0। আর উপরে থাকছে কত আমার 13/6 × T² মাইনাস 3T ইকুয়াল টু 0। ওকে, তাহলে 13, সরি কত ছিল, 13/6 T² মাইনাস 3T। ওকে, T² মাইনাস 3T ইকুয়াল টু 0। এবার আমরা চাইলে কিন্তু এখান থেকে টি কমন নিতে পারি। টি যদি কমন নিই তাহলে থাকবে 13/6T মাইনাস 3 ইকুয়াল টু 0। হয় টি ইকুয়াল টু 0 অথবা মাইনাস 3 ইকুয়াল টু 0। মাইনাস 3 পাশে গেলে হবে +3, নিচে 6 ছিল, পাশে গেলে গুণ আকারে হবে। তাহলে 3/6 18/13। অ্যান্সার কত আসবে আমাদের 1 পয়েন্ট সামথিং। তো 18/13
1.38, 1.384 সেকেন্ড। তো এখানেও দেখো আমাদের সময়ের দুইটা বাস্তব ভ্যালু আসছে, ওরা কিন্তু দুইবারে মিলিত হয়েছে। কিভাবে বলো তো? ওরা একটা অবস্থান থেকে একসাথে যাত্রা শুরু করেছে, একটা গাড়ি একটা গাড়ি একই সময় গন্তব্যস্থলে পৌঁছেছে। ওরা যাত্রার শুরুতেও একসাথে ছিল, যখন সময় গণনা শুরুই হয়নি, তাই না? যেহেতু একসাথে ছিল তখন টি এর ভ্যালু হচ্ছে 0। আবার গন্তব্যস্থলে যখন পৌঁছাইছে, যে 1.384 সেকেন্ড পরে, তখন একসাথে ছিল। ঠিক আছে? তাহলে গাড়িদ্বয় পরস্পরের সাথে মিলিত অবস্থায় ছিল দুই জায়গায়, একদম যাত্রার শুরুতে, আর 1.38 সেকেন্ড পরে, যখন তারা একই সাথে গন্তব্যস্থলে পৌঁছাইছে। ঠিক আছে? ক্যালকুলেশনে কোনো ভুল আছে কিনা একটু দেখে নিও। আশা করি নাই। কোনো জায়গায় মান বসাইতে হয়তো বা ভুল টুল যদি যায়, তার জন্য ক্ষমা প্রার্থী। ওকে, ভুল হইতেই পারে আর কি। দেখা যাচ্ছে যে তোমাদের সাথে কথা বলতে বলতে একটি জায়গায় মান 2 এর জায়গায় দেখা যাচ্ছে 3 বসায় ফেলেছি। তো এরকম যদি কোনো মিস্টেক থাকে, তার জন্য ক্ষমা প্রার্থী আগে থেকেই। আচ্ছা, তো এবার দেখি আমরা 30 নম্বর। এটা আছে না? ওকে, 30 নম্বরে কি বলছে? একটি ইঁদুর তার সামনে 16 মিটার দূরে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। ভালো কথা। ইঁদুরটি থেকে 9 মিটার দূরে বসে থাকা একটি বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগে রুটিটি সংগ্রহ করার জন্য স্থির অবস্থান থেকে একটা নির্দিষ্ট ত্বরণে এই রাস্তা বরাবর ছুটতে থাকলো। এখন কোশ্চেন হচ্ছে, বিড়ালটি পৌঁছানোর পূর্বে ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো মনে করো, এ হচ্ছে যে রুটি, আর এখানে হচ্ছে যে আমাদের ইঁদুর, মানে র্যাট, আর তার থেকে 9 মিটার পিছনে আছে যে ক্যাট। তাহলে উদ্দীপক অনুযায়ী কত মিটার দূর থেকে? 9 মিটার দূর থেকে বিড়ালটা ইঁদুরকে লক্ষ্য করেছে। তো তখন কিন্তু বিড়াল কি ছিল? স্থির ছিল। সে জাস্ট বসে টসে ছিল হয়তো। তাহলে আদি বেগ হচ্ছে যে 0। সরি, ইঁদুরটা কিভাবে দৌড়াচ্ছে? সমবেগে দৌড়াচ্ছে, এবং তার লক্ষ্য হচ্ছে এই রুটি সংগ্রহ করা। তো ইঁদুর থেকে রুটিটা রয়েছে 16 মিটার সামনে। এটা হচ্ছে যে আমাদের রুটি। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ইঁদুর, এই ইঁদুরের বেগ দেখো দেওয়া আছে কত? 0.4 মিটার পার সেকেন্ড, এই যে এখানে দেওয়া আছে। আর কি কি দেওয়া আছে? বিড়ালের ত্বরণ দেওয়া আছে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে ইঁদুর, এই যে ইঁদুর, এ কি রুটির আগে মানে রুটির কাছে বিড়ালের আগে পৌঁছাইতে পারবে কি না? পৌঁছাইতে হলে কি করতে হবে? এই যে, আচ্ছা এখানে আমরা আবার পয়েন্ট দিই। তো এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। বিন্দু দিয়ে দিলে বলতে সুবিধা হয় আর কি। সো বি থেকে সি পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে ইঁদুরের যে সময় লাগবে, এটাকে যদি আমরা ধরি T1, আর এ থেকে সি তে যেতে বিড়ালের যে সময় লাগবে তাকে যদি ধরি আমরা T2, তো ইঁদুরকে যদি সি তে আগে যেতে হয়, তাহলে এই T1 এর মান অবশ্যই কম হতে হবে। যদি কম হয়, তাহলে ইঁদুর বিড়ালের আগে রুটিটি সংগ্রহ করতে পারবে। আর যদি T1 এর মান T2 থেকে বেশি হয়, তাহলে ইঁদুর রুটি সংগ্রহ করতে পারবে না। ক্লিয়ার? খুবই সিম্পল জিনিস। তাহলে আমাদের কাজ হচ্ছে T1 এর মান বের করা, T2 এর মান বের করা। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, একাকারটা বের করা যায়। তাহলে ইঁদুরের ক্ষেত্রে বের করি। ইঁদুরের ক্ষেত্রে এখানে সম্ভবত একটা চন্দ্রবিন্দু হয়। ওকে, যেহেতু সমবেগে চলছে, ভি এর মান দেওয়া আছে 0.4 মিটার পার সেকেন্ড। T1 এর মান আমরা নির্ণয় করব, আর মধ্যবর্তী কত দূরত্ব অতিক্রম করা লাগবে তাকে? 16 মিটার। তাহলে S1 ইকুয়াল টু ভিটি।
T1 equal to S1 by V 16 ভাগ 0.4 চারি চারি 16 40 সেকেন্ড 16 ভাগ 40 সেকেন্ড তাহলে ইঁদুরের রুটির কাছে পৌঁছাইতে সময় লাগবে 40 সেকেন্ড। এবার দেখি বিড়ালের ক্ষেত্রে বিড়াল যাচ্ছে কিভাবে সমতরণে, তাই তো? ত্বরণের ভ্যালু দেওয়া আছে আমাদের এখানে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বিড়ালের টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে বলো তো? 9 মিটার অতিক্রম করতে হবে প্লাস 16 মিটার। কারণ এ থেকে তাকে যদি সিতে যেতে হয় সেম আগেরটার মতন এসি সমান সমান হবে না এ বি প্লাস বিসি। মানে এ বির মান হচ্ছে যে 9 আর বিসির মান হচ্ছে যে 16। ঠিক আছে, তো তোমাদের এত লেখার দরকার নাই, তোমরা ডিরেক্ট এখানে লিখতে পারো যে S2 ইকুয়াল টু 9 + 16 অর্থাৎ 25 মিটার। ঠিক আছে, বের করবো আমরা T2 এর ভ্যালু। মধ্যবর্তী দূরত্ব পাইছি, আদি বেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই চারটা নিয়ে সূত্র আসবে কি? S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার আমরা মান বসাই। আদিবেগ যেহেতু জিরো, এই টোটাল অংশ হয়ে যাবে না জিরো, থাকবে না আমাদের 25 ইকুয়াল টু হাফ ইন্টু 0.02 T² তাহলে 2 এর পাশে গেলে গুণ হবে, আর 0.02 যেহেতু এখানে গুণ আকার আছে পাশে গেলে ভাগ হবে। যদি একবারে লিখি T² ইকুয়াল টু 25 × 2, এটা এখানে গুণ আছে এ পাশে গেলে 0.02 ভাগ আকারে চলে যাবে, বা T² ইকুয়াল টু আমরা পাচ্ছি কত তাহলে 50 ভাগ 0.02। 2500 স্কোয়ার যদি ওই পাশে পাঠাই তাহলে হয়ে যাবে আমাদের স্কোয়ার রুট, সামনে একটা প্লাস মাইনাস আসবে, বা টি এর ভ্যালু যেহেতু শুধুমাত্র প্লাস গ্রহণযোগ্য, এখানে প্লাস মাইনাস না দিলেও সমস্যা নেই। তাহলে 2500 একে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আসবে 50 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে যেহেতু T1 ইজ লেস দ্যান T2, তাই এই দুটি আগে রুটির কাছে পৌঁছাবে। ওকে, যেহেতু ইঁদুরের পৌঁছাইতে সময় কম লাগছে তাহলে সে আগে পৌঁছাবে, বিড়াল পরে পৌঁছাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। পরবর্তী অঙ্কে যাই আমরা। ওকে, আচ্ছা, এবার দেখো 31 নাম্বার। 31 নাম্বার একটা ইঁদুর বিড়ালের অঙ্ক। বলছে একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। ধরি এখানে হচ্ছে যে আমাদের ইঁদুর, এখানে হচ্ছে আমাদের বিড়াল। So, এটা হচ্ছে যে আমাদের ক্যাট, আর এটা হচ্ছে আমাদের র্যাট, ক্যাট র্যাট। ওকে, বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে দৌড়াইতে থাকলো। ইঁদুরটি 14 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কি? অবশ্যই ধরতে পারবে। টাইম লিমিট দেওয়া নাই তো এখানে। যদি টাইম লিমিট দিত যে 30 সেকেন্ডের মধ্যে ধরতে পারবে কিনা, এর আগে কিন্তু একটা অঙ্ক এরকম করছিলাম আমরা, তাই না? যেহেতু বিড়াল আছে সমত্বরণে দৌড়াচ্ছে, তার মানে এর বেগ আস্তে আস্তে বাড়তেই থাকবে, প্রতি সেকেন্ডে তার বেগের মান বৃদ্ধি পাবে। ইঁদুর যেহেতু সমবেগে দৌড়াচ্ছে এর বেগ তো বৃদ্ধি পাবে না, ও আজীবন ওই 14 মিটার পার সেকেন্ড বেগেই দৌড়াচ্ছে। তো সময় যত বেশি লাগুক বা যত কমই লাগুক না কেন, যদি এরকম ঘটনা হয় আর টাইম লিমিট যদি না দেয় যে 20 সেকেন্ডের মধ্যে ধরতে পারবে কিনা, বা বিড়ালটি 30 সেকেন্ড দৌড়াইলো, ঠিক আছে, সেই ক্ষেত্রে নাও ধরতে পারে। বাট যদি টাইম লিমিট দেওয়া না থাকে তাহলে বিড়াল অবশ্যই দুটিকে ধরতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন গাণিতিক ভাবে তো আমাদের দেখাইতে হবে। ধরি এই পজিশনে আসলে
বিড়াল এই দুটিকে ধরতে পারবে। সো এই পজিশনের নাম দিলাম হচ্ছে আমরা সি বিন্দু, এটি দিলাম বি, দিলাম এ। তাহলে বিড়ালটা ইঁদুরটি থেকে কত মিটার পিছনে ছিল? 15 মিটার। আচ্ছা, এই বিসি অংশের দূরত্ব আমরা জানি না। 14 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। আর বিড়াল চলছে, বিড়াল হচ্ছে ইঁদুরকে দেখে দৌড়ানো শুরু করছে, তাহলে তার আগে সে স্থির ছিল। এর ভ্যালু দেওয়া আছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইঁদুরটিকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে সেম একইভাবে আমরা এখান থেকে কি করব? টি এর সমীকরণ বের করব। ওই যে দুইটা গাড়ি পরস্পরকে কতবার অতিক্রম করবে, যেভাবে করেছি সেম একই রকম। ঠিক আছে। এখানে সে 15 মিটার পিছনে আছে। তাহলে আমরা যদি বিড়ালের ক্ষেত্রে ধরি আছে যে অতিক্রান্ত দূরত্ব S2, এর ক্ষেত্রে যদি ধরি S1, এটার ক্ষেত্রে সমীকরণ তো বের করবা, তাই না? তারপরে কি লিখবা? এস এর সম্পর্ক বের করতে হবে না? সো সামনে আছে কে? S1। তো যে সামনে থাকবে তার সাথে যোগ, কত মিটার সামনে আছে? 15 মিটার। এটা ইকুয়াল টু যাবে যে পিছনে আছে S2, অথবা যে পিছনে আছে তার সাথে বিয়োগ, ইকুয়াল টু S1 এর যে সমীকরণ পেয়েছো, যে মান পেয়েছো সেটা এখানে বসাবা। S2 এটা S2 এর জায়গায়, S1 এর জায়গায় S1 এর ভ্যালু বসে, এখান থেকে টি এর মান বের করে নিবে। ঠিক আছে। এখন সে ধরো যদি দুইটা টি আসে, তাহলে কি হবে? সবচেয়ে ছোট যে ভ্যালু, কত সেকেন্ড পরে ধরবে, কারণ একবার ধরার পরে তার বলিনি যে আবার ছেড়ে দেবে, তাই না? টেকনিক্যালি আমাদের দুইটা টি এর ভ্যালু মাঝে মাঝে আসতে পারে। সে ধরো আমি র্যান্ডমলি হচ্ছে যে বলছি, যে ধরো টি এর একটা ভ্যালু আসলে হচ্ছে যে 4 আর একটা ভ্যালু হচ্ছে 8। তাহলে কত সেকেন্ড পরে বিড়াল এই দুটিকে ধরতে পারবে? 4 সেকেন্ড পরে। 8 সেকেন্ড পরে তো আর যাচ্ছে না এটা, তাই না? যদি গাড়ি হইতো তাহলে দুইবার অতিক্রম করতো পরস্পরকে, 4 সেকেন্ড আর 8 সেকেন্ড। তো যেহেতু বিড়াল এই দুটিকে ধরছে, তো ধরার পরে তা ছেড়ে দিচ্ছে না, কেন ছেড়ে দিচ্ছে? তো এই ক্ষেত্রে যদি দুইটা টি এর ভ্যালু আসে, তাহলে সবচেয়ে ছোট ভ্যালুটাই হচ্ছে যে আমাদের উত্তর হবে, কাঙ্ক্ষিত সময়। ঠিক আছে। তো এই অঙ্কটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, সপ্তাহ করে দেওয়া যাবে না, কিছু হোমওয়ার্কও দিতে হবে। আচ্ছা, তো পরবর্তী অঙ্কে যাই আমরা। 32 বলছে দুটি মোটর গাড়ি 16 মিটার পার সেকেন্ড এবং 12 মিটার পার সেকেন্ড বেগে একই সময় যাত্রা শুরু করে এবং একই সময় গন্তব্যে পৌঁছায়। আচ্ছা, সেম টাইপের জিনিস আমরা আগে একটা করছি, এই যে অঙ্কটা, সেটা এই যে 29 নাম্বার। হ্যাঁ, এখানেও দেখো সেম একই কথা বলছে, যে 16 এবং 12 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, দুইটা ত্বরণ দেওয়া আছে এবং তারা কি বলে যে একই সময় যাত্রা শুরু করে একই সময় গন্তব্যে পৌঁছায়। তাহলে উভয়ের ক্ষেত্রে সময় একই। আবার ধরো যদি তোমাদের সুবিধার জন্য নমুনা চিত্র আঁকা হয়। এই হচ্ছে দুইটা গাড়ি, তার একই জায়গা থেকে যাত্রা শুরু করছে, একই স্থানে পৌঁছাচ্ছে। এবার তাদের মধ্যবর্তী যে অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্ব সমান। আবার যে সময় লাগছে সে সময় সমান, কারণ কি বলছে একই সময়ে গন্তব্যে পৌঁছায়। তো গন্তব্য পৌঁছাইতে কত সময় লাগবে, আগে আমরা টি এর ভ্যালুটা বের করে নেব, তারপরে গন্তব্যের দূরত্ব, যে কোনো একটা সমীকরণ, এই যে সমীকরণ বানাবো না, 1 নাম্বার আর 2 নাম্বার, দুইটা গাড়ির ক্ষেত্রে, এর ক্ষেত্রে ধরো 1 নাম্বার, এর ক্ষেত্রে ধরো 2 নাম্বার। সো ওখানে টি এর ভ্যালুটা বসাই দিলে হয়ে যাবে। So, আগে আমরা শুধু টি এর ভ্যালু বের করছিলাম, এই যে। তো এই যে এখানে যেমন দুইটা সমীকরণ বের করছি, টি এর ভ্যালু যে কোনো একটা সমীকরণে বসাই দিলে এস এর ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে। So, আমাদের এখন এই অঙ্কটাও তাহলে হোমওয়ার্ক থাকবে। আমাদের হোমওয়ার্ক। তার পরবর্তী অঙ্কে যাই। বলছে একজন বাইসাইকেল আরোহী 6 মিটার পার সেকেন্ড ত্বরণে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, তার মানে আদিবেগ 0। 5 সেকেন্ড পরে সে ত্বরণ বন্ধ করে দিল। এর 10 সেকেন্ড পর 115 মিটার দূরে একটি স্পিড মিটার দেখে 3 মিটার পার সেকেন্ড মন্থরে ব্রেক করলো। ব্রেক করার পূর্বে সাইকেল আরোহী কত দূরত্ব অতিক্রম করবে? উদ্দীপকে অনেক ভালো দেওয়া আছে, বাট আমাদের শেষ অংশটা স্কিপ করে তার আগের পর্যন্ত মান নির্ণয় করতে বলছে। কিভাবে? দেখো, তাহলে কি বলছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করো।
So, মনে করি এই অবস্থান থেকে সে যাত্রা শুরু করেছে, যেহেতু স্থির ছিল, আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, সে কিভাবে যাচ্ছিল? Okay, এখানে স্কোয়ার হবে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছিল। ত্বরণে যাচ্ছিল ঠিক আছে, ধরো 5 সেকেন্ডে সে বি নামক অবস্থানে আসলো। 5 সেকেন্ড পরে সে ত্বরণ বন্ধ করে দিছে, মানে এই জায়গায় আর ত্বরণ নাই। তো ত্বরণ যদি 0 হয় তাহলে সে কিভাবে চলবে? সমবেগে চলবে, যেহেতু বাইরে থেকে আর কোনো ত্বরণ দিচ্ছে না কেউ, বা এখানে কোনো ঘর্ষণ বলের কথা উল্লেখ করা নেই। তাহলে যদি ত্বরণ না থাকে তাহলে বেগ সেম থাকবে, ঠিক আছে। আর বেগ সেম মানে হচ্ছে যে সমবেগে চলছে। তাহলে এবি অংশে সময় লেগেছে হচ্ছে যে 5 সেকেন্ড। এবার এরও 10 সেকেন্ড পরে, মানে এই যে বিতে পৌঁছানোর পরে সে 10 সেকেন্ড ওইভাবে চলেছে। 10 সেকেন্ড চলার পরে ধরি আমরা সে সি বিন্দুতে গেছে, বি থেকে সিতে যেতে তার সময় লেগেছে 10 সেকেন্ড। তো সিতে যাওয়ার পরে সে দেখছে সি থেকে ডি নামক আরেকটা বিন্দু আছে, সেই বিন্দুতে সে একটা স্পিড মিটার দেখেছে। তো এখন সে কত মিটার দূর থেকে দেখেছে? 150 মিটার দূরে। সিতে পৌঁছানোর পরে সে দেখে সি থেকে সামনে 150 মিটার দূরে একটা স্পিড মিটার আছে। স্পিড মিটার দেখে সে কি করলো? সে ব্রেক চাপ, মানে মন্দন সৃষ্টি করলো। 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে ব্রেক করলো। আর মন্দন মানে আছে, ত্বরণের মান হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে যে আমাদের টোটাল উদ্দীপক। তাহলে ব্রেক করেছে কোন জায়গায়? সি বিন্দুতে এসে। এখন আমাদের প্রশ্ন আছে ব্রেক করার পূর্বে, ব্রেক যেহেতু সি বিন্দুতে করেছে, তাহলে ব্রেক করার পূর্বে বলতে এ থেকে সি পর্যন্ত সাইকেল আরোহী কত দূরত্ব অতিক্রম করবে। মানে আমাদের টোটাল দূরত্ব নির্ণয় করতে হবে এ থেকে সি, অর্থাৎ এসির দূরত্ব নির্ণয় করা লাগবে। এর মধ্যে দুইটা অংশ আছে, এবি একটা অংশ, বিসি আর একটা অংশ। তাহলে আমরা লিখি প্রথম 5 সেকেন্ড এর জন্য, প্রথম 5 সেকেন্ড মানে এবি অংশের জন্য কি কি দেওয়া আছে এখানে? আদিবেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছিল, সময় লেগেছে হচ্ছে 5 সেকেন্ড। বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব S1, এটা দিয়ে আমরা T1। তাহলে আমরা জানি S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। T1, যেহেতু ইউ এর ভ্যালু 0, তো এই টোটাল অংশ আসবে না এখানে 0। S1 ইকুয়াল টু থাকছে আমার হাফ ইন্টু 6 ইন্টু 5 তার স্কোয়ার, 3 5 5 25, 3 25 75 মিটার। এটা হয়ে গেল আমাদের S1 এর ভ্যালু। এবার আমরা দেখি বিসি অংশের জন্য। এখন বিসি অংশে যে সমবেগে চলছে, এই সমবেগের মান কিন্তু আমাদের কাছে দেওয়া নেই। কোন বেগ নিয়ে চলবে? এ থেকে বিতে আসার সময় এই যে বেগের মান আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে বি বিন্দুতে একটা বেগ অর্জন করেছে না, সেই বেগ নিয়ে সে বি থেকে সি পর্যন্ত যাবে। মানে এই বি বিন্দুর সে মানে বেগটা আমাদের নির্ণয় করতে হবে। বি বিন্দুর বেগ কিভাবে পাবো? এ বি অংশের ক্ষেত্রে যেটা হবে শেষ বেগ, তাই হচ্ছে বি বিন্দুর বেগ, ঠিক আছে। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ জিরো এর ভ্যালু 6, টি এর ভ্যালু হচ্ছে 5, 530, সরি ভি ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? দেখো, এ থেকে সে যখন সামনের দিকে যাচ্ছে তার বেগের মান আস্তে 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 বাড়ছে, এবারে বি তে পৌঁছানোর পর পরই যে বেগ অর্জন করেছে তারপরে ত্বরণ বন্ধ। তাহলে ওই যে বি বিন্দুতে যে বেগ হয়েছে সেই বেগ নিয়ে সে বি থেকে জিতে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা প্রথম অংশে শেষ বেগ বের করে নিলাম, এই শেষ বেগে সে মূলত সমবেগে চলবে। তাহলে এবার আমরা লিখতে পারি পরবর্তী 10 সেকেন্ডের জন্য S2 ইকুয়াল টু ভি T2। T2 আছে যেখানে 10 সেকেন্ড, আর ভি এর ভ্যালু আমরা পাইলাম 30 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি 30 + 10, অর্থাৎ 300 মিটার, ঠিক আছে। 30। তাহলে ব্রেক চাপার পূর্ব পর্যন্ত
মোট দূরত্ব এস ইকুয়াল টু আসবে S1 প্লাস S2। S1 এর মান ছিল আমাদের 75, S2 হচ্ছে যে 300। তাহলে টোটাল কত হচ্ছে আমাদের? 375 মিটার। ঠিক আছে। আচ্ছা, এখন ধরো প্রশ্নে যদি বলতো যে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তো এবি অংশে ধরো আমরা S1 পেলাম, এখানে S2, এই সিডি অংশের ক্ষেত্রে আমাদের S3 নামক আরেকটা দূরত্ব বের করা হতো। ঠিক আছে। এবং সেখানে কিভাবে করতাম, এখানের বেগ বি থেকে সিতে যেহেতু সমবেগে চলছে, তাহলে বি বিন্দুতে যে বেগ ছিল 30, সি বিন্দুতেও বেগ হইতো কত, 30 মিটার পার সেকেন্ড। সিডি অংশের ক্ষেত্রে এই 30 হয়ে যেতে হচ্ছে যে আমাদের আদিবেগ Q3, এর ভ্যালু দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব তো দেওয়াই আছে। সো এই 150 যোগ করে দিলেই টোটাল দূরত্ব হয়ে যেত। বা যদি প্রশ্ন এইভাবে বলতো যে সিডি অংশে তার কত সময় লাগবে, মানে সি বিন্দুতে যে ব্রেক চাপলো, ব্রেক চাপার পরে তাকে থেমে যেতে কত সময় লাগবে, টি টি এর ভ্যালু এখান থেকে বের করে নিতাম। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার। এস এর ভ্যালু দেওয়া আছে, ইউ এর ভ্যালু দেওয়া আছে এই যে 30, তারপরে এর ভ্যালু দেওয়া আছে, সবই দেওয়া আছে, টি এর ভ্যালু এখান থেকে আরামসে বের করা যায়। ঠিক আছে। তো সবসময় উদ্দীপকে মাঝে মাঝে অনেকগুলো ইনফরমেশন দিতে পারে, সব ইনফরমেশন যে ব্যবহার করা লাগবে তা কিন্তু না, কিছু ইনফরমেশন নাও লাগতে পারে। ওকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। 34 বলছে, দেলোয়ার মোটরসাইকেল নিয়ে মহাখালী ফ্লাইওভারের হয়ে উত্তরা যাচ্ছিল। তো ফ্লাইওভারে ওঠার সময় মোটরসাইকেলটি 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, কিন্তু ফ্লাইওভারে ওঠার পর সে লক্ষ্য করলো যে মাত্র 8 সেকেন্ড সময়ের মধ্যে মোটরসাইকেলটির বেগ 14 মিটার পার সেকেন্ডে উন্নত হলো। মানে ফ্লাইওভার বলতে এই টাইপের একটা জিনিস থাকে না, একটু উঁচু বা ঢালু টাইপের। সে মনে করে সে ঢালু অংশ দিয়ে নিচে নামছে, তাহলে ঢালু অংশ দিয়ে যদি নিচে নামে তাহলে নিচের দিকে ওই যে ঢালু হওয়ার কারণে এক্সট্রা একটা ত্বরণ কাজ করে। ঠিক আছে। তো সেই ত্বরণের জন্য হোক বা তার মোটরসাইকেলের ইঞ্জিনের জন্য হোক, যাই হোক না কেন, সে প্রথমে চলছিল 4 মিটার পার সেকেন্ড বেগে, পরে তার বেগ মান বেড়ে তা হয়ে গেল 14 মিটার পার সেকেন্ড। এককটা একটু ঠিক করে দিই, এটা হবে মিটার পার সেকেন্ড। এবং এই যে বেগের মান চেঞ্জ হইতে তার সময় লেগেছে 8 সেকেন্ড। বলছে উক্ত সময়ে মোটরসাইকেলটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মানে ওই যে 8 সেকেন্ড সময়ের মধ্যে সে কত দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্ব নির্ণয় করতে। তাহলে ধরো এ বিন্দুতে তার বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, বি বিন্দুতে পৌঁছালো তখন তার বেগ হল 14 মিটার পার সেকেন্ড, এবং তাতে সময় লাগছে আমাদের 8 সেকেন্ড। ঘটনা শুরু হচ্ছে এ থেকে। এ বিন্দুতে বেগ আছে আদি বেগ, যার মান আমরা পাচ্ছি 4 মিটার পার সেকেন্ড। বি বিন্দুতে আছে শেষ ঘটনা, সেখানে বেগ আছে 14 মিটার পার সেকেন্ড। টি এর ভ্যালু দেওয়া আছে 8 সেকেন্ড। এস এর ভ্যালু নির্ণয় করতে বলেছে, খুবই সোজা অঙ্ক। আমরা জানি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 × টি, গড় বেগের সূত্র। তাহলে 14+4/2 × 8, তাহলে আছে 18 ভাগ 2, 9, 8×9 = 72 মিটার। ঠিক আছে। এভাবে হচ্ছে 18/2 গুণ 8, 9, 8×9 = 72। ওকে, সিম্পল ক্যালকুলেশন, তোমরা পারবে। তো এই অঙ্কটা খুবই সোজা আসলে, উদ্দীপক মেলা বড় আছে, বাট এমসিকিউতে আসার মতো অঙ্ক। 35 নম্বর দেখি। বলছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান্তরালে 118 মিটার দূরত্ব অতিক্রম করে। গাড়িটি 40 মিটার পর থেকে বাকি পথ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গমন করলে সময়ের পরিমাণ নির্ণয় করো। তো প্রথমে আমাদের বলা আছে কি, যে 118 মিটার দূরত্ব সে অতিক্রম করছে, সম্পূর্ণ দূরত্বটাই সে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছে। কিন্তু প্রশ্নে আমাদের বললো যে না, এইভাবে যদি না চলে 40 মিটার পরে ত্বরণের মান যদি চেঞ্জ করে এবং সে ত্বরণ যদি 5 থেকে 4-এ নিয়ে এসে বাকি সময়টা যদি সে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে, তাহলে টোটাল সময় কত লাগবে।
ঠিক আছে, মানে বাকি পথ 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে চল গমন করলে সময়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা দেখি, এই হচ্ছে যে আমাদের আদি অবস্থা, যে যেখানে সে স্থির অবস্থান থেকে চলছিল, আদি বেগ হচ্ছে 0। আচ্ছা, এই হচ্ছে যে মনে করো আমাদের টোটাল দূরত্ব, এটা দিলাম আমরা এ বিন্দু, এটা দিলাম সি বিন্দু। তো এই টোটাল দূরত্ব হচ্ছে যে আমাদের 118 মিটার। এইটা মনে করা হচ্ছে যে আমাদের সে বি বিন্দু, এ থেকে বি এর দূরত্ব হচ্ছে যে 40 মিটার। তো এই 40 মিটার সে আগে যেভাবে যাচ্ছিল সেভাবে যাবে, অর্থাৎ 5 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে। 40 মিটার পরে সে ত্বরণের মান চেঞ্জ করবে, করে কত করবে, 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের যদি এই 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে যায়, তাহলে সময়ের পরিমাণ কি হবে তা নির্ণয় করতে বলেছে। ওকে, এখন ধরো আমরা যদি এই ক্ষেত্রে সময়ের মানটা যদি নির্ণয় করতে চাই, আমাদের মোট দূরত্ব কত থাকছে এখানে, টোটাল দূরত্ব ছিল হচ্ছে 118। 118 থেকে যদি এই যে অংশের এই 40টা যদি বাদ দিই, এই যে সরি, এই অংশ দূরত্ব যদি বাদ দিই, তাহলে আমরা বাকি এই যে বিসি অংশের দূরত্ব পাবো। ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি 118 - 40। সো 118 থেকে 40 বাদ দিলে থাকবে 7-8 মিটার। 7-8 মিটার। ওকে, সো এটাকে আমরা ধরি হচ্ছে যে S1, এটাকে ধরি হচ্ছে S2। আচ্ছা, তাহলে 78 মিটার দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় বের করতে হবে। সময় যদি বের করি, ঘটনা শুরু হচ্ছে দেখো বি বিন্দু থেকে। বি বিন্দুতে আমাদের একটা বেগ লাগবে, সে বেগের মান তো আমরা জানি না। তাহলে কি করব, এই যে বি বিন্দুতে যে বেগটা পাবো বা যে বেগটা আমাদের লাগবে, তা হচ্ছে মূলত এই এ বি অংশের ক্ষেত্রে শেষ বেগ না। তাহলে আমরা লিখতে পারি প্রথম 40 মিটারের ক্ষেত্রে, মানে ওই যে এ বি অংশের ক্ষেত্রে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ এর ভ্যালু দেওয়া হচ্ছে 0, এর ভ্যালু হচ্ছে যে 5, সরি টি এর ভ্যালু তো দেওয়া নাই, তার এই সূত্র ব্যবহার করা যাবে না। এস এর ভ্যালু দেওয়া আছে, S1 দেওয়া আছে কত, ধরো A1, S1 1, S1 এর মান দেওয়া আছে 40 মিটার। বের করবো হচ্ছে আমরা সেটা V1। চারটা নিকুঞ্জ সূত্র হয়, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, 1 1। V1 ইকুয়াল টু, এটার ভ্যালু তো 0, রুট ওভার 2 গুণ 5 গুণ 40, কত আসছে, 5 দুগুণে 10, 400। 400 কে যদি করি হয় তাহলে হচ্ছে 20, 20 মিটার/সেকেন্ড। ঠিক আছে, সো এই বিন্দুতে আমরা বেগ পেলাম 20 মিটার/সেকেন্ড। এই যে 20 মিটার/সেকেন্ড হবে বিসি অংশের ক্ষেত্রে, যেহেতু শুরু আছে এই বেগ নিয়ে, এটা হচ্ছে দ্বিতীয় অংশের ক্ষেত্রে হচ্ছে আদি বেগ। ঠিক আছে, তো আমরা এখানে লিখতে পারি এইভাবে যে বাকি পথে দূরত্ব, এটা নির্ণয় করে দেখাইতে হবে। ঠিক আছে, S2 ইকুয়াল টু 118 মাইনাস 40 বা 7-8 মিটার। ওকে, সো বাকি পথের ক্ষেত্রে আমরা এখানে তাহলে আদি বেগ U2 হবে না V1 এর সমান, যার ভ্যালু পাইছি আমরা 20 মিটার/সেকেন্ড। আর কি কি পাইছি আমরা, U1 পাইছি, মধ্যবর্তী দূরত্ব পাইছি 7-8 মিটার, তারপরে ত্বরণ দেওয়া আছে প্রশ্ন মতে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। T2 এর ভ্যালু মনে করো আমরা বের করবো, যেহেতু সময় চেয়েছে না, T2 এর ভ্যালু বের করবো। তাহলে S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি তো সরি, তাহলে S2 এর ভ্যালু দেওয়া আছে আমাদের 7-8, ইউ এর কিন্তু এবার একটা ভ্যালু আছে 20 T2 প্লাস হাফ ইন্টু
এর ভ্যালু দেওয়া আছে 4, আর টি এর ভ্যালু তো বের করবো। হিসেব করি আমরা। 78 ইকুয়াল টু 22, কাটাকাটি করলে এখানে আসবে না 2 টুয়াইস T2 তার স্কোয়ার। সবগুলো এক পাশে নেই, বড় থেকে ছোট ক্রমে যদি সাজাই, -7, 8, দেখো 2 কমন যাবে। 2 কমন নিলে এখানে দেখবে টি স্কোয়ার 10, T2 মাইনাস 3 দুগুণে 6, 9 দুগুণে 18 ইকুয়াল টু 0। ঠিক আছে, So, আমাদের এবার একটা নতুন পেজ নেওয়া লাগবে। তাহলে আমাদের এখানে থাকছে কি, ডেল- এই যে 2 গুণ আছে এপাশে পাঠিয়ে দিলে 0/2 অর্থাৎ 0, তাহলে থাকছে 10 × 39। ওকে, আমাদের থাকছে T2 তার স্কোয়ার প্লাস 10 T2 মাইনাস 39 ইকুয়াল টু 0। সো এটা আমাদের এখন সমাধান করতে হবে। তো চাইলে মিডিল টার্ম করতে পারো, মিডিল টার্ম করা মনে হয় কষ্ট হয়ে যাবে। 3 × 39। সো T2 স্কোয়ার প্লাস 13 T2 মাইনাস 3 10 আসছে, আবার 13 × 3 যদি করি তাহলে 39। এবং অবশ্যই কিন্তু চিহ্ন মিল থাকতে হবে, হ্যাঁ। দেখো 13 থেকে 3 বাদ দিলে +10 আসে, আমাদের এখানে +10 আছে। আবার 13 গুণ, যেহেতু 3 আগে মাইনাস নিয়েছি, তাহলে করে আসবে -39। এগুলো আছে মিডল টার্মের সাধারণ নিয়ম। আচ্ছা, -39। আর কারো যদি মিল টার্ম করতে অসুবিধা হয়, আমরা তো শ্রীধর আচার্যের সূত্র শিখেছি, তাই না? ওই যে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b²-4ac/2ac, এই সূত্র দিয়েও করতে পারো। তো মিডল টার্মের কোনো প্যারা নেওয়া লাগবে না, ডিরেক্ট এই সূত্রে মান বসিয়ে দিতে পারো। এবিসি এর মান দিলে এক্স এর মান ওখান থেকে পেয়ে যাবা। ওকে, তাহলে এবার আমরা T2 যদি কমন নিই, তাহলে দেখছি T2 প্লাস 13, এখানে -3 কমন যাচ্ছে, মাইনাস থেকে মাইনাস কমন নিলে প্লাস 39। তাহলে এবার T2 প্লাস 13 কমন যাচ্ছে, তাহলে প্রথম অংশ দেখছি আমাদের T2, আর এখানে দেখছি -3 ইকুয়াল টু 0। হয় T-3 ইকুয়াল টু 0, অথবা T প্লাস 13 ইকুয়াল টু 0। +13 এবার সেগুলো হবে -13। সরি, হঠাৎ করে কাশি হওয়ার জন্য। ওকে, আর এখানে -3 বসে গেলে হবে +3। সুতরাং এখানে টি এর ভ্যালু কিন্তু আমাদের মাইনাস এসেছে, তাই না? এবং আমরা জানি যে কি, যে টি এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাহলে এখানে লিখে দেবো গ্রহণযোগ্য নয়। এটা যেহেতু গ্রহণযোগ্য প্লাস এসেছে, তাহলে আমাদের উত্তর আছে কি 3 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, অনেকে কিন্তু মনে করতে পারে যে ভাইয়া আপনি শুধু দ্বিতীয় অংশের সময় বের করলেন কেন, T1 কেন বের করলেন না? দেখো আমাদের প্রশ্ন বলেছে কি, গাড়িটি 40 মিটার পর বাকি পথ এত ত্বরণে অতিক্রম গমন করলে সময়ের পরিমাণ নির্ণয় করো। আমাদের কিন্তু বলেনি যে মোট সময়ের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, যদি এখানে আসতো এইভাবে যে গমন করলে মোট সময়ের পরিমাণ নির্ণয় করো, তখন কিন্তু আমরা কি করতাম, এই যে এ বি অংশের সময়ও বের করতাম। বাট আমাদের একটা সার্টেন ডিস্টেন্সের দূরত্ব নির্ণয় করতে বলেছে, ওই যে 40 মিটারের পরে বাকি 78 মিটার। 78 মিটারের জন্য যে দূরত্ব লাগবে, মানে সময় লাগবে, তাই হচ্ছে এখানে আমাদের। ঠিক আছে, আর যদি বলতো মোট সময়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে প্রথম 40 মিটারের সময় এবং শেষের 78 মিটারের সময়ও আমাদের বের করতে হতো। দুইটা টোটাল করলে যা হতো তাই হতো আমাদের মোট সময়। ঠিক আছে, ফিজিক্সে মাঝে মাঝে একটু তোমার ভাষার একটু মারপ্যাচ থাকে বলা যায় আর কি। তো এটা একটু খেয়াল করবো। ওকে, তাহলে আমাদের সময় আসলো কত, 3 সেকেন্ড। আচ্ছা, এবার যে আমরা পরবর্তী অঙ্কে বলছে, একটি গাড়ি স্থির অবস্থান থেকে 4 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 15 সেকেন্ড চলার পর একটি ফ্লাইওভারের প্রান্ত স্পর্শ করে এত মন্দনে চলার পর 10 সেকেন্ডে ফ্লাইওভারের অপর প্রান্তে পৌঁছায়, ফ্লাইওভারের দৈর্ঘ্য কত ছিল? So, মনে করবো ফ্লাইওভারটা এইরকম,
সো এখানে হচ্ছে যে সে পুরো ফ্লাইওভারটা, আচ্ছা এটা একটু সামনে নিতে হবে কারণ ডিরেক্ট ফ্লাইওভারে উঠছে না, সামনে আরেকটু দূরত্ব সে অতিক্রম করছে। ওকে, এখান থেকে মনে করো সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, এটা ধরে আছে এ বিন্দু, এইটা হচ্ছে আমাদের বি বিন্দু, এইটা হচ্ছে আমাদের সি বিন্দু, আর এইটা হচ্ছে আমাদের ফ্লাইওভার, ফ্লাই ওভার। ঠিক আছে, তো বি আর সি হচ্ছে যে ফ্লাইওভারের দুইটা প্রান্ত বিন্দু। তো সে যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছিল, তাহলে তার আদিবেগ হচ্ছে 0, এবং সে কিভাবে যাত্রা শুরু করেছে? সমত্বরণে, যে ত্বরণের মান দেওয়া হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ধরে নিই এই অংশ হচ্ছে S1, এই অংশ হচ্ছে S2। আমাদের বলেছে ফ্লাইওভারের দৈর্ঘ্য নির্ণয় করতে, মানে S2 এর দৈর্ঘ্য নির্ণয় করতে। এবং S2 তে সে কিভাবে গেছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে, তার মানে ত্বরণের মান এখানে ঋণাত্মক, আর এটা হচ্ছে Q1। সো ঠিক আছে, সো ত্বরণের মান এখানে ঋণাত্মক, সময় লেগেছে হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তাহলে ফ্লাইওভারের ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালু কি কি দেওয়া আছে? টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড, আবার ত্বরণের মান দেওয়া আছে -2, S2 এর মান আমরা বের করবো। এখন যে সূত্রেই যাও না কেন, আমাদের কিন্তু এখানে একটা আদি বেগ U2 এর ভ্যালু প্রয়োজন। মানে যেহেতু ঘটনাটা এখানে বি বিন্দু থেকে আমরা শুরু করছি, এই বি বিন্দুতে আমাদের ত্বরণ লাগবে, এই ত্বরণ সরি বেগ লাগবে। এই বেগটা কোন জায়গায় পাবো আমরা? এই যে এ থেকে বি তে এসে যেই বেগ অর্জন করবে, সেই বেগই হচ্ছে যে এই ফ্লাইওভারের ক্ষেত্রে আদি বেগ। ঠিক আছে, তাহলে আমাদের এখন কাজ হবে এই যে প্রথম অংশের ক্ষেত্রে শেষ বেগটা বের করা। তাহলে দেখি আমরা প্রথম অংশে কি কি দেওয়া আছে। ইউ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, A1 দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, টি দেওয়া আছে 15 সেকেন্ড চলার পর, তাই তো? 15 সেকেন্ড। T1ও দেওয়া আছে 15 সেকেন্ড। V1 এর মান নির্ণয়। ওকে, তো আমরা জানি, এখানে একটু লিখে দেবো যে 15 প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে। তাহলে V1 V ইকুয়াল টু ইউ প্লাস এডি, ইউ প্লাস এডি। ইউ এর মান 0, এর ভ্যালু দেওয়া আছে 4, টি এর ভ্যালু দেওয়া আছে 15। তাহলে 40 25 4 15 30 60 মিটার পার সেকেন্ড, 4 15 60। ওকে, সো এই যে আমরা ভি ওয়ান এর মান পেলাম, তার মানে বি বিন্দুতে এসে বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। এই বেগ নিয়ে সে ফ্লাইওভারের দিকে ওঠা শুরু করেছে, মানে এই আদি বেগ হবে তখন 60 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখতে পারি U2 মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি V1 এর ভ্যালু, যা হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যদি চেঞ্জ করি, তো এবার হচ্ছে আমরা ফ্লাইওভারের দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো কোন সূত্র আসবে, যেহেতু ত্বরণে চলছে এবং টি এ এস আর ইউ দেওয়া আছে, তাহলে আমাদের এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। এটা কার ক্ষেত্রে? ফ্লাইওভারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে S2 U2 T2, সময় দেওয়া আছে 10 সেকেন্ড, টি এইটু। ওকে, তাহলে U2 এর ভ্যালু আছে যে 60 গুণ 10 প্লাস হাফ গুণ -2 গুণ 10 তার স্কয়ার, তাহলে হচ্ছে 600 আর মাইনাস 100, 10 কে 100, তাহলে হচ্ছে আমাদের 500 মিটার। উত্তরটা ভুল দেওয়া আছে, হ্যাঁ নাকি?
খেয়াল করে দেখো তো। সো 4 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 15 সেকেন্ড চলার পর একটি ফ্লাইওভারের প্রান্তে আসে, 10 সেকেন্ডে অপর প্রান্তে পৌঁছায়। তাহলে প্রথম 15 সেকেন্ড গেছে সে, তাহলে 4 × 15 = 60, ঠিক আছে। 600 মাইনাস 2, 10 স্কয়ার করলে হচ্ছে যে 100। ওকে, তাহলে আমাদের ফ্লাইওভারের দৈর্ঘ্য হচ্ছে যে 500 মিটার, ঠিক আছে। সো এখানে অ্যান্সারটা আসলে, অ্যান্সার গুলো যখন আমরা প্রথমে লিখছিলাম তখন ওগুলো আসলে যাচাই করা হয়নি, ঠিক আছে। সো এই জন্য কিছু কিছু অ্যান্সার তো বাদই দিয়ে দিছি এরকম ভুল থাকে বলে, এটা ওখান থেকে বাদ দিয়ে দিই। আচ্ছা, মনে থাকে সবাই। তাহলে আমরা পেলাম কত, ফ্লাইওভারের দৈর্ঘ্য ছিল 500 মিটার, ঠিক আছে। সো পরবর্তী অঙ্কে যাই আমরা। দেখো 37 নম্বরে বলছি কি, ইরা একজন স্টুডেন্ট, সে জিপে করে বাড়ি থেকে কলেজে যাতায়াত করে। তার বাড়ি এবং কলেজের মধ্যবর্তী দূরত্ব ছিল 3 কিলোমিটার। যাত্রার শুরুতে গাড়িটি সুষম ত্বরণে চলে এবং 4 মিনিটে 1 কিলোমিটার অতিক্রম করে। তারপর গাড়িটি সুষম বেগে চলে। ইরার কলেজে পৌঁছাইতে কত সময় লাগে? আমরা এখানেও যদি একটা নমুনা চিত্র আঁকাই, এই ধরো হচ্ছে ইরার বাড়ি, এই হচ্ছে যে তার কলেজ, মধ্যবর্তী দূরত্ব 3 কিলোমিটার। একে যদি আমরা মিটারে করি তাহলে আসবে আমাদের 3000 মিটার। সো সম্পূর্ণ পথটা সে একইভাবে যায় নাকি, প্রথম 4 মিনিটে সে 1 কিলোমিটার অতিক্রম করে কিভাবে, সুষম ত্বরণে চলে। ধরো এইটা হচ্ছে যে আমাদের প্রথম 1 কিলোমিটার, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। 1 কিলোমিটার অতিক্রম করছে সে 4 মিনিটে, দূরত্ব 1 কিলোমিটার। এরপরে এই বি বিন্দুতে যে বেগ অর্জন করছে সেই বেগ নিয়ে বাকি অংশটুকু সে যাচ্ছে সমবেগে। সে এভাবে যদি কলেজে যায় তাহলে তার টোটাল কত সময় লাগবে সে সময়ের মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এবি অংশে একটা সময় পাবো, আমরা বিসি অংশে আরেকটা সময় পাবো। এবি অংশে অর্থাৎ প্রথম, সরি, প্রথমে তো সময় তো দেওয়া আছে 4 মিনিট, শুধু আমাদের বিসি অংশে সময় বের করলে হচ্ছে। বিসি অংশে যেহেতু সে সমবেগে চলছে, সমবেগে দূরত্ব নির্ণয়ের সূত্র কি আছে, এস ইকুয়াল টু ভিটি। সো এটা যদি 1 কিলোমিটার হয়, এই অংশটা হবে হচ্ছে যে 3 থেকে 1 বাদ দিলে 2 কিলোমিটার। এখানে এটা না লিখি, ঠিক আছে। এস এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু তো বেরো করবোই, এর জন্য আমাদের এই ভি এর ভ্যালুটা লাগবে, বেগের মান দরকার, কত সময় বেগে সে চলছে। বেগের মান তো সরাসরি দেওয়া নাই, তাহলে কি করতে হবে, দেখো তো প্রথম এ বি অংশে সে যেভাবে চলছে, বি বিন্দুতে যে বেগ অর্জন করবে এই বেগটা নিয়ে সে বাকি অংশটা অতিক্রম করবে সমবেগে, তাই তো। তাহলে প্রথম অংশের শেষ বেগই হচ্ছে আমাদের সমবেগের বেগ। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম 4 মিনিটের ক্ষেত্রে, ঠিক আছে। তো প্রথম 4 মিনিটের ক্ষেত্রে আমরা কি কি লিখতে পারবো, যেহেতু সে বাড়ি থেকে জিপে করে রওনা দিচ্ছে, তো গাড়ি তো আর গতিশীল ছিল, গাড়ি তো অবশ্যই স্থির ছিল। তাহলে আদি বেগ হচ্ছে এখানে 0 মিটার/সেকেন্ড, কারণ আমার আদি বেগ দেওয়া আছে 0 মিটার/সেকেন্ড। সময় দেওয়া আছে 4 মিনিট, এটাকে ধরি আমরা T1। 4 মিনিট মানে কত, 4 × 60 সেকেন্ড, 4 × 2400, 240 সেকেন্ড। আর কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। বের করবো আমরা কিসের মান, ভি এর মান। আমরা জানি হচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হয়েছে এস, এটাতেও হবে না, সরি, ভি আছে, ইউ আছে, এস আর টি আছে, গড় বেগের সূত্র দাও, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, ঠিক আছে। So এবার আমরা মান বসাই, তো এস ওয়ান মানে হচ্ছে যে 1000, এর ভ্যালু তো 0, তাহলে এখানে এর ভ্যালু যদি 0 থাকে তাহলে শুধু ভি থাকছে, ভি বাই টু ইন্টু টি এর ভ্যালু আছে 24, 240। তো এখানে যদি কাটাকাটি করি তাহলে 12 × 2 = 24, 120, 120 ভি এর সাথে গুণ আছে, আচ্ছা আরো এক লাইন করি বাড়তি, সমস্যা না, 1000। তাহলে ভি ইকুয়াল টু 1000 ভাগ
120। তাহলে ভি এর মান কত আসছে? 1000 ভাগ 120, 8.33। মানে 3 বারবার আসতে থাকবে, আমরা 3টা নিলে হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা পেলাম হচ্ছে যে আমরা বি বিন্দুতে ভি এর মান 8.33। এই বেগ নিয়ে সে বাকি অংশটা অতিক্রম করবে। তাহলে আমরা লিখতে পারি সমবেগে অতিক্রমের ক্ষেত্রে, ক্রমের ক্ষেত্রে, ঠিক আছে। বেগের মান পাচ্ছি আমরা 8.33 মিটার পার সেকেন্ড। টি টু এর মান আমরা বের করবো, এস টু এর মান হচ্ছে 3 - 1 কিলোমিটার, বা আছে 2 কিলোমিটার। 2 কিলোমিটারকে মিটার করলে হবে 2000 মিটার। এভাবে কিন্তু বোর্ড পরীক্ষায় দেখাই দেওয়া লাগে, হ্যাঁ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এস ইকুয়াল টু ভিডি, যেহেতু সমবেগে চলছে। তাহলে টি টু ইকুয়াল টু এস টু বাই ভি। মান বসাও। এস টু এর মান আছে যে 2000, ভি আছে 8.33। 2000 আর আগে যে অ্যান্সার আসছিল, তাহলে আমরা এখানে পাচ্ছি 240 সেকেন্ড। যেহেতু ভ্যালুগুলো একটু বড়, তো আমরা এটাকে এর থেকে একটু বড় এককে প্রকাশ করি। তো সেকেন্ড থেকে একটু বড় একক আছে যে মিনিট। সেকেন্ড থেকে মিনিটে যাওয়ার জন্য কি করতে হয়? 60 দ্বারা ভাগ করতে হয়। এত মিনিট, 424, তাহলে 4 মিনিট। তাহলে আমাদের এখন মোট সময়, দেখো বলে দিয়েছি, এরা আর কলেজে পৌঁছাইতে কত সময় লাগে। কলেজে কিভাবে পৌঁছাচ্ছে? বাড়ি থেকে ডিরেক্ট কলেজ। মাঝখানে দুইটা আলাদা আলাদা মানে ভাবে যাচ্ছে, এক জায়গায় সমবেগে যাচ্ছে, আরেক জায়গায় সমত্বরণে যাচ্ছে, ঠিক আছে। বাট কলেজের দূরত্বই তো টোটাল এ থেকে সি, এই জন্য আমরা এখানে যোগ করছি মোট সময় টি ইকুয়াল টু T1 প্লাস T2। তাহলে প্রথমে লাগছিল হচ্ছে 4 মিনিট, পরেও লাগছে 4 মিনিট, টোটাল হচ্ছে যে আমাদের 8 মিনিট, ঠিক আছে। তো আজকে আমরা কিন্তু তুলনামূলক কিছুটা বড় বড় অঙ্ক করেছি, বাট সহজ অঙ্ক করেছি। প্রত্যেকটা আমরা প্রথমে ছোট থেকে শুরু করেছি, স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করার চেষ্টা করেছি। তো এখন পর্যন্ত আমরা টোটাল 37টা অঙ্ক করেছি। তো এই টোটাল 37টা অঙ্ক করলে তোমার সেকেন্ড চ্যাপ্টারে হিউজ একটা পরিমাণ সৃজনশীলের প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা করবো হচ্ছে তক্তা ও বন্দুকের, বুলেট ও তক্তার ম্যাথ। যেমন হচ্ছে যে সামনে যদি একটা তক্তা থাকে, একটা বুলেট তক্তার ভিতরে কত অংশ প্রবেশ করবে, কি তক্তাকে ভেদ করতে পারবে কিনা। So এই রিলেটেড ম্যাথ আমরা নেক্সট ক্লাসে করব। আর পরবর্তী ক্লাসে আমরা করব কি, আমাদের এই অধ্যায়ের শেষ টপিক, পড়ন্ত বস্তু সংক্রান্ত, ঠিক আছে। তো পড়ন্ত বস্তু সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো শিখবো, এবং সেখান থেকে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব। করলে আগামী 2 ক্লাসের মধ্যে আমাদের গাণিতিক যে অংশটা আছে সেগুলো সম্পূর্ণটা কাভার হয়ে যাবে। এবং এই গাণিতিক অংশগুলোই যদি তোমরা ভালোভাবে করো, এবং আমি যেভাবে তোমাদেরকে নমুনা চিত্র আঁকানো বা প্রশ্নগুলো সলভ করার শিখাচ্ছি, আমি কি কোন স্টাইলে করাচ্ছি, এই স্টাইলটা বা এই ধারাটা যদি বুঝতে পারো বা অ্যাডাপ্ট করতে পারো, তাহলে আশা করি এই অধ্যায় থেকে যে কোনো টাইপের প্রশ্ন তুমি সলভ করতে পারবে, ঠিক আছে। কখনোই ম্যাথগুলো এইভাবে করবা না যে ভাইয়া করাইছে তাই আমি করছি, ঠিক আছে, ভাইয়া এখানে এই সূত্র দিয়েছে তাই আমি করছি। তোমার মাথায় যদি অন্য কোনো টেকনিক থাকে, তুমি অবশ্যই সেটা এক্সপেরিমেন্ট করবা, ঠিক আছে। এবং অবশ্যই তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্রথম প্রথম মনে হতে পারে ভাই আমি সূত্র লিখতে পারছি না, কোন অঙ্কে কোন সূত্র দেবো এটা বুঝতে পারছি না। তো এর জন্য তোমাদেরকে প্রথম দিকে কিন্তু একটা টেকনিক শিখাইছিলাম, যে দেখো কোন কোন মান দেওয়া আছে, তারপরে হচ্ছে যে
কার মান বের করতে হবে, ওইগুলো নিয়ে সরাসরি কোনো সূত্র হয় কিনা দেখো। যদি সরাসরি সূত্র হয় তাহলে সরাসরি সূত্র তো বসালে, যদি না হয় তাহলে যেই অংশটা মিসিং থাকবে ওই মিসিং পার্টটা যে তথ্য দেওয়া আছে সেই তথ্য থেকে বের করা যায় কিনা দেখো। ঠিক আছে, এবং বাকি অঙ্কগুলো চেষ্টা করেছি সেভাবে বোঝানোর। সো আশা করি তোমরা টেকনিকগুলো বোঝার চেষ্টা করবা, যতগুলো ম্যাথ করাচ্ছি এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করো। লেকচার শিট তো তোমরা আমাদের পেজে পেয়ে যাবা। ঠিক আছে, সো আশা করি নিজেরা লেখাপড়ার মধ্যে থাকবা, আমাদের সাথে থাকবা, ক্রপ টপ সায়েন্সের সাথে থাকবা। তো আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা বুলেট ও তক্তার ম্যাথ দেখবো। সো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। বাই বাই।